আসসালামু আলাইকুম। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্র্যাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল, সম্ভাবনা কেন, নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত, সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপি পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচণ্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে, আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে, জনরোষ গড়ে উঠেছে। আপনারা জানেন যে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতারা, কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো, এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। শুধু অভিযোগ কেন, অবশ্যই সত্যতা রয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে, হাঁটছে এখনো। 13 জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ডভাবে খুবই বোল্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল। যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে, তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, বলেছে হতে পারে, তাতেই বিএনপি ডুগডুগি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। 13 জনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে, আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি, তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল, সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ল যে কিসের কারণে বিএনপি আবারও এ ধরনের ট্র্যাপে পা দিল। সেই বিএনপি এখন কি বলছে, এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্র্যাপে পা দিয়েছে, তখন বিএনপির ভাষাগুলো কি হবে, রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে। কি বলছেন দলের চেয়ারপারসন, সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন, সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অর্থাৎ যারা খুনি, চাঁদাবাজ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না, অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা, চাঁদাবাজ, দখলবাজ, তাদের গ্রেপ্তার করবে না। সরকার চায়, এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে, জামাতে ইসলামী এবং এনসিপি, তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক। সেটি দেখা যাচ্ছে। তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারেক রহমান বলছেন, তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয়, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্রয় তো অবশ্যই আছে। মবকে তো তারা মব বলছে না, প্রেশার গ্রুপ বলছে। এবং যখন সাবেক নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হলো, জুতা পিটা করা হলো, কে এম নুরুল হুদার শাস্তি হতেই পারে, আদালতে তাকে রাখতেই পারে। কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো, তার পরবর্তীতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী কি বললেন? সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই কাজগুলো করছে। আহা, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি দিয়েছিলাম, মানে বলেছিলাম আপনাদের সামনে। আবার বলছি, সরকারের প্রতি কি প্রেম। আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি, সরকার কাউকে গ্রেপ্তার করবে না। স্থায়ী কমিটির সদস্য বিএনপি সালাউদ্দিন আহমেদ কি বলছেন? দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে, বা এনসিপি, জামাত ইসলাম যেসব প্রচারণা চালাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা। নোংরা রাজনীতির চর্চা আমরা যদি বুঝে থাকি, আপনারা কেন এর আগে বোঝেননি?
এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় 9, 10, 11, 12 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা, তার কারণ সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে। বহিষ্কার করা হয়েছে, অন্যদিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে। এবং যারা এই অপরাধগুলো করছে, চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি, সন্ত্রাস, দখলবাজি, তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে, কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে। এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ, অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায়। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে, যেটাই হোক। নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার? তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। এতদিন জানতাম, আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগির, সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথাই বললেন কেন যে বিএনপি এনসিপিকে তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার। এটিও বিএনপি সৃষ্টি করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবিকে শুক্রবার একটি সাক্ষাৎকারে বললেন, জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোট নয়, নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে। অর্থাৎ এনসিপিকেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলাসা করে দিয়েছে মোটামুটি অনেকখানি। এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল, লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল। এবং মানুষ নিশ্চয়ই সেটি এখন বিশ্বাস করছে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল এত সহজে এনসিপি জামাতের কাছে ধরা খেয়ে যাবে? ধরা পড়ারই কথা। একটা সময় পর্যন্ত বিএনপির কৌশল খুব ঠিক ছিল, প্রথম দিকে কখনো নরম কখনো গরম, কিন্তু যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে ইশরাক হোসেন যে আন্দোলন জমিয়ে তুলেছিলেন, সেই মেয়র পদ কতটুকু বৈধ বা অবৈধভাবে দাবি করা হচ্ছিল সেটা অন্য বিতর্ক, যদিও আমি তার সঙ্গে একমত নই যে এইভাবে মেয়র পদে বসা যায়। তারপরও শুরু তো করেছিল। সেই জায়গা থেকে বিএনপি তো সেই গরম গরম অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি আদায় করে নিতে পারত। কি এক রহস্যজনক কারণে লন্ডন বৈঠকে তিনি আবারও ট্রাপে পা দিয়ে ফেললেন। এর আগে তো অসংখ্যবার ট্রাপে পা ফেলেছেন। এবং যে সকল উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে বিএনপিকে বৈঠক করতে হয়েছে। বিএনপি কোনো মক্ষম জবাব দিতে পারেনি, সুরসুর করে সবকিছু সরকারের সবকিছু গলদঘরণ করেছে। বিএনপি যে বেশি চালাকি করতে গিয়ে বারবার ট্রাপে পা দিচ্ছে, ঠিক এই মন্তব্যটাও আমি এর আগে করেছি, এখনো করছি। এ কথাও বলেছি নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগেরই লাভ হবে। আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে, বিপরীতে বিএনপি জনসমর্থন কমছে। কেউ হয়তো বলতে পারেন যে না, বিএনপি ক্ষমতালোভী, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য খুব তড়িঘড়ি করছে, চাপ দিচ্ছে এটা মানুষের সামনে যাতে পরিষ্কার না হয়। দরকার নেই তো, 1 বছর হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, বিএনপি যথেষ্ট সময় দিয়েছিল। তারপরেও ফেব্রুয়ারিতে কেন, কি কারণে, এবং তারপরেও হতে পারে জায়গাটিতে তারা আপোষ করে ফেলল। এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু যা হওয়ার কথা নয় তাই রাজনীতিতে ঘটে। এবং বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় যেতে না পারে, হয়তো অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, আর একেবারেই যদি না পারে ক্ষমতায় যেতে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে পুতুল ছুটিতে আওয়ামী লীগের করণীয় কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে শুক্রবার
11 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। এর 4 মাস আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে। খবর হেলথ পলিসি ওয়াসের। WHO এর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেয়েসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেলে জানান, সাইমা 11 জুলাই থেকে ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে WHO এর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বেহম কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, বেহম 15 জুলাই মঙ্গলবার নয়াদিল্লির কার্যালয়ে পৌঁছবেন। অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুল যে সংস্থায় চাকরি করতেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বলতে পারেন যে ছুটিটা তাকে অব্যাহতি প্রদানের প্রথম পদক্ষেপ। এই ঘটনা থেকে এটি স্পষ্ট হয়ে উঠছে যে আওয়ামী পরিবার বা বঙ্গবন্ধু পরিবার, শেখ হাসিনা পরিবারের ব্যক্তিদের দেশে বিদেশে কাজ করা খানিকটা কঠিন হয়ে পড়ছে। এর আগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক, তিনি অবশ্য স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, আপনারা জানেন। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে তদন্ত করে কোনো তথ্য প্রমাণ পায়নি, তদন্তে তিনি অভিযোগে অভিযুক্ত নন। সেই বিচারে তিনি আবারও মন্ত্রিত্বে ফিরে আসতে পারেন এমন সম্ভাবনা ওকে দিচ্ছে। আর আজকে এই মুহূর্তে ঘটনা ঘটলো সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে। এটি আসলে আন্তর্জাতিক বিশ্ব বলি, আন্তর্জাতিক সংস্থা বলি, সভ্য দেশের ক্ষেত্রে বলি, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সাধারণত, যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা সুষ্ঠু তদন্তের জন্য নিজে হয়তো পদত্যাগ করেন, কিংবা তাকে ছুটিতে পাঠানো হয়, কিংবা তাকে খানিকটা রেস্টে থাকতে বলা হয়। এগুলি হচ্ছে আমাদের সভ্য পৃথিবীর, আমরা তো অসভ্য পৃথিবীর বাসিন্দা, সভ্য পৃথিবীর আসলে কালচার। এই সভ্য পৃথিবীর কালচার থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছুটিতে পাঠিয়েছে। এটি খুব বড় ধরনের গুরুতর কোনো ঘটনা নয়। তার নামে অভিযোগ উঠেছে, অভিযোগে অভিযুক্ত করছে বাংলাদেশ সরকার। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত নন। প্রমাণ করুন, তারপরে তাকে কাঠগড়ায় দাঁড় করান। বিষয়টি এমন। আমার প্রশ্ন সেই জায়গায় নয়। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা বঙ্গবন্ধু পরিবারের এই দেশের প্রতি দায়িত্ব আছে তো? আমি একটা দায়িত্বের খুব অবহেলা দেখতে পাই দীর্ঘদিন ধরেই। আমি শেখ হাসিনা পতনের পরেও এই কথাটা বলেছি, আজকেও বলতে চাই যে সাইমা ওয়াজেদ পুতুল কেন অন্য জায়গায় চাকরি করেন, কিংবা সজীব ওয়াজেদ জয় অন্য জায়গায় কেন চাকরি করেন বা ভিন্ন জায়গায় কেন থাকেন? তাদের যদি আওয়ামী লীগের প্রতি দায়বদ্ধতা থাকে, দেশের প্রতি দায়বদ্ধতা থাকে, বঙ্গবন্ধুর রক্ত যদি তাদের শরীরে প্রবাহিত হয়, তাহলে সাইমা ওয়াজেদ পুতুল আজকে ভিন্ন জায়গায় চাকরি করে কেন নিজের এনার্জি ক্ষয় করছেন? তাদের নিশ্চয়ই আওয়ামী লীগের রাজনীতিতে আরো অনেক আগে যুক্ত হওয়া উচিত ছিল। যদিও 2010 সাল থেকে সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন, কিন্তু যুক্ত হবার পরেও তিনি সত্যিকার অর্থে অ্যাক্টিভ নন। কেন? আজকে এটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে আমাদের এই উপমহাদেশ, বিশেষ করে পারিবারিক রাজনীতির বাইরে আমরা এখনো মাইন্ডসেট আপ গড়ে ওঠাতে পারিনি। আজকে বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যেমন বিএনপির ক্ষেত্রে জিয়া পরিবার, আওয়ামী লীগের ক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবার। এই বঙ্গবন্ধু পরিবারের কাউকে শেখ হাসিনা রাজনীতিতে অ্যাক্টিভ কেন করেননি, এটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। আমার বারবার একটি অভিযোগ যে শেখ হাসিনা, তার বয়স হয়েছে, আজকে তার বয়স 78 বছর। মানুষের কাজের কর্মক্ষমতারও একটা সময় আছে। আমি মানছি যে বাংলাদেশ শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে কোনো ভাবে না। তার জীবদ্দশায় তিনি যতদিন জীবিত আছেন তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে থাকবেন। কিন্তু তার 78 বছর বয়স কেন? তার যখন 60 বছর বা 65 বছর, তখন থেকে অন্ততপক্ষে পরিবার থেকে আওয়ামী লীগের
একটা দুটো, এক দুই তিন, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান তৈরি করার প্রচেষ্টা নেওয়া উচিত ছিল। এই জায়গায় শেখ হাসিনা পিছিয়ে আছেন। আমি বলবো এই দিক দিয়ে বিএনপি অনেকটা এগিয়ে। তারেক রহমান বলতে গেলে বলা যায় প্রায় 3 দশক যাবত বিএনপির সাথে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন, কিন্তু গভীরভাবে যুক্ত হয়ে গেছে। আর এখন তো বিএনপির হর্তা-কর্তা প্রধান নেতৃত্বেই তারেক রহমানের। সেই জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে যদি বলি, আওয়ামী লীগ প্রধানের বিকল্পকে আমরা জানি না। সাইমন ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, না, শেখ হাসিনা এই ব্যাকআপটা তৈরি করেননি। ঠিক আছে, তৈরি করেননি, এখনো ঠিক আছে, চাকরি করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, কিন্তু এখন সময় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পরিবার থেকে, বঙ্গবন্ধু পরিবার থেকে নেতৃত্বে একদম সরাসরি, আর লুকো ছপার কিছু নেই, দূরে থাকবার কিছু নেই, সরাসরি নেতৃত্বে আসবার এখনই সময়। যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয় আওয়ামী লীগের, কিংবা আওয়ামী লীগকে সঠিক নেতৃত্ব দিতে হয়, কিংবা এটিও বলে রাখা ভালো যে যদি বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা মনে করেন যে এই পরিবার থেকে রাজনীতি করবে না মানুষ, তাহলে, এবং এটি বলে দেওয়া ভালো যে আওয়ামী লীগ যদিও এই পরিবার থেকে জন্ম হয়নি, এই পরিবারের প্রধান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন একজন সংগঠক। আজকে যদি এই পরিবার থেকে কেউ আওয়ামী লীগের রাজনীতিতে অংশ না নেয় শেখ হাসিনার পরের জেনারেশন, সেটিও খোলাসা করা উচিত, পরিষ্কার করা উচিত। তাহলে আওয়ামী লীগ যেমন এই পরিবার থেকে জন্ম হয়নি, ঠিক তেমনি বাইরে থেকে নেতৃত্ব নিয়ে গড়ে উঠবে। কিন্তু যদি তা না হয়, তাহলে আওয়ামী লীগের জন্য এই পরিবার থেকে এখনই সেকেন্ড ম্যান, থার্ড ম্যান শেখ হাসিনার পরে ঘোষণা দেওয়া উচিত বা করা উচিত, অ্যাক্টিভ ভাবে রাজনীতি করা উচিত। নইলে এই পরিবার থেকে নেতৃত্ব থাকবে না এবং আওয়ামী লীগেরও খানিকটা সংকট আরো ঘনীভূত হবে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুল ছুটিতে আছেন, কিন্তু কাজ করবার তো জায়গা আছে। রাজনীতি নিয়ে যদি রাজনীতিতে আগ্রহ থাকে, বিকল্প হিসেবে গড়ে উঠবার আগ্রহ থাকে, তাহলে পুতুল হতে পারেন, জয় হতে পারেন। শেখ হাসিনা পরিবারকে আমরা যেটি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হবেন, কারণ সজীব ওয়াজেদ জয় 2010 সালে রংপুর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হয়েছেন, রাজনীতিতে এর মধ্যে এসছেন, কিন্তু যেভাবে তার অ্যাক্টিভ থাকা উচিত ছিল সেভাবে তিনি অ্যাক্টিভ ছিলেন না। কিন্তু সাইমন ওয়াজেদ পুতুল যেভাবে অ্যাক্টিভ থাকা উচিত ছিল, তিনি সামাজিক কর্ম, পার্টিজম নিয়ে, কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিতে যদিও বা যোগদান করেছেন মাত্র গত বছরের 2024 জানুয়ারিতে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও যে সাইমন ওয়াজেদ পুতুল খুব জোরালো, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা নয়। আজকে সময় এসছে, আজকে সংকটকাল, ক্রান্তিকাল, এখনো সাইমন ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয় মধ্যবয়স্ক, সেই জায়গায় তাদের এনার্জি আছে, তাদের শক্তি আছে, রাজনীতিতে সময় দিয়ে, শ্রম দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলে আওয়ামী লীগকে একটা জায়গায় আনা কিন্তু তাদের পক্ষে সম্ভব। এবং এটি বলবো যে শেখ হাসিনা আমৃত্যু তিনি তার পদে থাকবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি একটা ব্যাকআপ 1 2 3 এভাবে ব্যাকআপ তৈরি করবেন। হয় করুন, না হয়তো ঘোষণা দিয়ে যে না, আমার পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতি করবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামীপন্থী মানুষ চেয়ে আছে যে পরবর্তীতে আসলে কে আসবে ব্যাকআপ হিসেবে। শেখ হাসিনা থাকবেন, কিন্তু তার ব্যাকআপ হিসেবে কে আসবেন এখনই সময়। এখন দেশের ক্রান্তিকাল চলছে, সংকট চলছে, ভয়ানক সংকট চলছে দেশে। এই মুহূর্তে দেশ একটা টালমাটাল অবস্থা, দেশের রাজনৈতিক ব্যবস্থা একটা ভঙ্গুর অবস্থা। আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে একটা ম্যাসাকারের মধ্য দিয়ে আছে। আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনে, বিএনপি আসলে নির্বাচনে, বিএনপি প্রধান যেহেতু নির্বাচনে, সেহেতু নির্বাচনে বিএনপির নেতা কর্মীরা হয়তো ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু এই দাপানোটা হয়তো থেমে যাবে। সার্বিক পরিস্থিতি যেটি বলা হচ্ছে বা যেটি দেখা যাচ্ছে, তাতে বিএনপির এই দাপাদাপি থেমে যাবে। এই থেমে যাওয়া থেকে আমাদের বড় প্রধান
অসাম্প্রদায়িক রাজনীতির খুব অভাব এই মুহূর্তে। সেই জায়গাটা পূরণ করবার এবং ইতিবাচক রাজনীতি দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে, এবং সেই ফিরে আসার কাণ্ডারি হিসেবে সাইমুল ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা তার মার সাথে তারা একসাথে হয়ে কাজ করবেন, বাংলাদেশের মানুষ এটাই প্রত্যাশা করে।